প্লেটো ধারণাবাদের পক্ষে যুক্তি। আর্গুমেন্ট ইন ফেভার অফ প্লেটোস থিওরি অফ আইডিয়াস। প্লেটো তার ধারণাবাদে দুটো দিক উল্লেখ করেছে। প্রথমটা হলো নৈতিক দিক আর দ্বিতীয়টা হলো গাণিতিক দিক। নিখুঁত সৎকর্ম, নিখুঁত কল্যাণকর্ম, নিখুঁত ন্যায়কর্ম বলে এই জগতে কিছু নেই। অর্থাৎ জগতে এমন কিছু নেই যাতে এই সবের বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণভাবে রয়েছে। তার মানে আমরা যা কিছু দেখছি, আমরা যদি নিখুঁতভাবে যদি জানতে চাই, সেই ধারণাটা আমার মনের মধ্যে রয়েছে, কিন্তু আমরা যখন জগতে সেটা দেখছি, আমরা তখন কিন্তু সেটাকে আমরা দেখছি যে নিখুঁত বলে আমরা কিন্তু সেটা বিচার করতে পারছি না। তাই তিনি বলেছেন নিখুঁত সৎকর্ম, নিখুঁত কল্যাণকর্ম, নিখুঁত ন্যায়কর্ম বলে এই জগতে কিছু নেই। অর্থাৎ জগতে এমন কিছু নেই যাতে এই সবের বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণভাবে রয়েছে। তেমনি এই জগতে এমন কোনো সরল রেখা বা বৃত্ত নেই যা ত্রুটিমুক্ত এবং নিখুঁত। মানে সব কিছুতেই তিনি দেখাচ্ছেন যে ত্রুটি রয়েছে। নিখুঁত বলে আমাদের যে ধারণাটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু বাস্তবে আমরা যখন দেখছি সেখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। তবে এই সব বাস্তবতা না থাকলেও তাদের ধারণা আমাদের আছে। পরিপূর্ণ কল্যাণের ধারণা, পরিপূর্ণ ন্যায়পরায়ণতার ধারণা, নিখুঁত সরল রেখা অথবা বৃত্তের ধারণা আমাদের মনের মধ্যে সেটা রয়েছে। যখন আমরা বলি যে এই কাজটা পরিপূর্ণভাবে কল্যাণজনক নয়, তখন এটাও বলা হয় যে আমাদের অবশ্যই পরিপূর্ণ কল্যাণের আদর্শের ধারণাটা, অর্থাৎ যার পরিপ্রেক্ষিতে বিশেষ এই যে কাজটার বিচার করা হচ্ছে সেই ধারণা কোনো মন সাপেক্ষ ধারণা নয়, তার বিষয়গত সত্তাও আমাদের রয়েছে। আমরা যা কিছু দেখি না কেন, যা কিছু জানি না কেন, সব কিছুর নিখুঁতের যে ধারণাটা আমাদের ভেতরে রয়েছে। সেই রকম যখন আমরা বলি যে এই চিত্রটা নিখুঁত বৃত্তের চিত্র নয়, তখন এটাও বলা হয় যে আমাদের অবশ্যই নিখুঁত একটা বৃত্তের একটা আদর্শ ধারণা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিশেষ চিত্রটার বিচার করা হচ্ছে এবং ধারণাটা কোনো মনসাপেক্ষ ধারণা নয় এবং বিষয়গত সত্তাও আছে তার একটা। প্লেটো এখানে সত্যতা সম্পর্কে অনুরূপতাবাদের ইঙ্গিত করেছেন। যে মতবাদ অনুসারে ধারণার অনুরূপ বিষয় না থাকলে ধারণাটা সত্য হতে পারে না, মিথ্যা হয়। অর্থাৎ বাস্তব জগতে আমরা যখন দেখছি, সঠিকভাবে আমরা যখন যেটা দেখব তার অনুরূপ আমাদের মনের মধ্যে একটা ধারণা থাকতে হবে এবং বাস্তব জগতে তার একটা বিষয় থাকতে হবে। না হলে যদি না থাকে তাহলে সেটা মিথ্যা হবে। যদি আমি একটা নদী দেখি এবং বাস্তবিক যদি সেখানে নদী থাকে তাহলে আমরা ধারণাটা সত্য বলবো, নদী না থাকলে তাহলে ধারণাটা মিথ্যা হবে। সক্রেটিসকে অনুসরণ করে প্লেটো বলছেন প্রত্যয় বা ধারণা সম্পর্কে জ্ঞানই হলো যথার্থ জ্ঞান। তাহলে সেই জ্ঞানকে সত্য হতে গেলে ধারণার অনুরূপ একটা বিষয় থাকতে হবে, অর্থাৎ ধারণাটাকে সত্তাবান হতে হবে। আমরা যখনই কোনো কিছুর কথা বলবো না কেন তার অনুরূপ একটা বিষয় থাকতে হবে, অর্থাৎ একটা ধারণাটাকে একটা সত্তাবান হতে হবে, তবেই বলবো যে আমরা সেই বিষয়টার অনুরূপ একটা কিছু রয়েছে। নাম্বার 2, পরিপূর্ণ কল্যাণ অথবা সততার ধারণা, নিখুঁত সরল রেখা অথবা বৃত্তের ধারণা যদি জন্ম পরবর্তীকালে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে লাভ করা না যায়, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু জগতে এই সব না থাকায় তাদের অভিজ্ঞতা হতে পারে না, তাহলে ধারণাগুলোর উৎস কী? ফেডো গ্রন্থে আত্মার অমরতার উল্লেখ করে প্লেটো এই প্রশ্নের সমাধান দিয়েছেন। তিনি যে আত্মা অমর, তিনি সেইভাবে তিনি তার হিসাব করে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। ফেডো গ্রন্থে প্লেটো বলছেন মানুষ কোনো কাজকে সৎকর্ম বা কল্যাণ কর্মরূপে বিচার করতে পারে এই জন্য যে জন্মের আগে থেকে তার আত্মা ওই সবের আদর্শ ধারণাকে বহন করে চলেছে। মানে তার জন্মের আগে থেকেই সেই ধারণাটা থাকছে। জন্মের পূর্বে আত্মা ওই সব ধারণা সম্পর্কে স্পষ্টভাবে অবহিত থাকলেও জন্মের পর দেহের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সেই সব অস্পষ্ট আকারে অবস্থান করে। অর্থাৎ আত্মা তো প্লেটোর নিয়ম অনুযায়ী আত্মা অমর, আত্মা অবিনশ্বর। আত্মা হচ্ছে আগের জীবনে তার যে দেহটা পেয়েছিল, যেভাবে সেই জন্মগ্রহণ করেছিল সেই অনুযায়ী তার ভেতরে কিছু একটা ধারণা রয়েছে। আবার সেই যখন মৃত্যুবরণ করছে, তারপরে আবার যখন সে নতুন যখন দেহ ধারণ করছে, তার মধ্যে সেই ধারণাগুলো কিন্তু অস্পষ্টভাবে রয়েছে। সেটা পরিপূর্ণভাবে তখন যখন জীবিত ছিল তখন সেটা পরিপূর্ণভাবে ছিল, আবার যখন সে নতুনভাবে জন্মগ্রহণ করছে তার আত্মা সেই বিষয়টাকে আবার বহন করে নিয়ে চলেছে।
তাই তিনি বলছেন যে জন্মের পূর্বে আত্মা ওইসব ধারণা সম্পর্কে স্পষ্টভাবে অবহিত থাকলেও জন্মের পর দেহের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সেই সব অস্পষ্ট আকারে অবস্থান করছে। অস্পষ্ট ধারণাগুলোকে প্রকটিত করা বা পূর্বস্মৃতিকে জাগ্রত করাই হলো শিক্ষার লক্ষ্য। আগের যে স্মৃতিগুলো রয়েছে, আগের যে জ্ঞানগুলো রয়েছে, সেটার পরিপূর্ণতা দেওয়া, সেগুলোকে জাগ্রত করাই হলো আমাদের শিক্ষার লক্ষ্য। মেনো গ্রন্থে আবার ফের সেখানে দেখা যাচ্ছে একটা দাস বালকের সামনে যে জ্যামিতিক সমস্যা সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ ছিল, একটা জ্যামিতিক ক্ষেত্রের চিত্র অঙ্কন করে সক্রেটিস নানাবিধ প্রশ্নের মাধ্যমে তাকে উত্তর প্রদানে প্ররোচিত করেন এবং পরিশেষে লক্ষ্য করেন যে বালকটা সব প্রশ্নেরই সঠিক সমাধানে সমর্থ হয়েছে। এর থেকে সক্রেটিসের যে নিয়ম অনুযায়ী প্লেটো তার সিদ্ধান্তে করছেন যে জন্মের পূর্বে বালকটার জ্যামিতিক জ্ঞান, জ্যামিতিক ক্ষেত্রের ধারণা অবশ্যই সঞ্চিত ছিল। এর অর্থ হলো জন্ম পরবর্তীকালে ব্যক্তির দেহে আবদ্ধ মন নিরপেক্ষভাবে ধারণা বা আকারের সত্তা আছে, অর্থাৎ ধারণার বিষয়গত সত্তা রয়েছে। তার আগে থেকে সেই বিষয়ের ধারণা ছিল। আর যে এই যে ত্রিভুজের যে জ্ঞান, ত্রিভুজের যে ধারণা, নিশ্চয়ই এর একটা বিষয়গত সত্তা রয়েছে, সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন। নাম্বার 3, ধারণার বিষয়গত সত্তা প্রতিপাদনের জন্য প্লেটো আরও একটা যুক্তি দিয়েছেন। ধারণা বা আকারগুলোর ঈশ্বরের শক্তিস্বরূপ অর্থাৎ ডেমিয়ার্জির সৃষ্টি বলা হচ্ছে। সেই সব আকারের অনুকরণে জাগতিক বস্তুসমূহের সৃষ্টি হয়েছে। এমন বললে ধারণাগুলোকে যেমন ব্যক্তি মন নিরপেক্ষ বলা হচ্ছে, তেমনি ঈশ্বরের মন নিরপেক্ষ বলা হচ্ছে, অর্থাৎ ধারণার বিষয়গত সত্তা স্বীকৃত হয়। যে কোনো কিছু আমরা যখনই বলবো, নদী, পর্বত, যা কিছুর আমরা ধারণা করি না কেন, যা কিছু আমরা দেখি না কেন, সব কিছুর একটা বিষয়গত সত্তা স্বীকার করে নিতে হবে। এবারে অবমূল্যায়নে বলা হচ্ছে এই জগতে কোনো কিছুই পরিপূর্ণভাবে সৎ অথবা সুন্দর নয়, সবই কম বেশি খাদযুক্ত এবং সেই সব যে ত্রুটিপূর্ণ তা আমরা জানতে পারি কোনো মানদণ্ডের পরিপ্রেক্ষিতে, কোনো পরিপূর্ণ সৎ অথবা সুন্দরের ধারণার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ সত্য সুন্দর এই সবের যে বিচারের মানদণ্ড স্বরূপ যে ধারণা, তা কোনো ব্যক্তিগত ধারণা নয়, তার বিষয়গত একটা সত্তা রয়েছে। যেটা জানছে সেটা সকলেই জানছে, তাই তার বিষয়গত সত্তা রয়েছে। এই রকমভাবে ত্রিভুজের নিখুঁত ধারণা আছে বলেই মানদণ্ডের পরিপ্রেক্ষিতে ত্রিভুজের চিত্রকে, ত্রিভুজ আকার বস্তুকে ত্রুটিপূর্ণভাবে আমরা বিচার করতে পারি, কিন্তু ভিন্নভাবে অর্থাৎ ধারণার বিষয়গত সত্তা স্বীকার না করেও বিষয়টিকে ব্যাখ্যা করা সম্ভব। একটা বস্তুকে আমরা খাদযুক্ত সুন্দর রূপে বিচার করতে পারি অপেক্ষাকৃত এক বেশি নিখাত সুন্দর বস্তুর পরিপ্রেক্ষিতে, সেই অপেক্ষাকৃত সুন্দর বস্তুটাকে খাদ্যযুক্ত রূপে বিচার করতে পারি অপেক্ষাকৃত আরও বেশি নিখাত সুন্দর বস্তুর পরিপ্রেক্ষিতে। এইভাবে চলার পথে কোনো অতি সুন্দর বস্তু প্রত্যক্ষ করলে, যার থেকে সুন্দর বস্তু আমরা আজও দেখিনি, আমরা আমাদের কল্পনাকে প্রসারিত করে এমন এক বস্তু কল্পনা করতে পারি যার থেকে বেশি সুন্দর বস্তু আমরা দেখিনি এমন নয়, যার থেকে সুন্দর বস্তু চিন্তা করা যায় না এমন, যার থেকে সুন্দর বস্তু চিন্তা করা যায় না এমন ওই পরের ধারণাটি হলো আদর্শ সুন্দরের ধারণা, তবে তা কেবল হলো চিন্তাগত ধারণা, যার বাস্তব সত্তা আছে এমন বলা যাবে না। তাই এমন কিছু ধারণা রয়েছে সুন্দর, কিন্তু তার থেকেও আরও সুন্দর রয়েছে যেটা আমরা বলতে পারি না কখনো। অনেক কিছুই আরও সুন্দর রয়েছে। এই রকমভাবে তার মতটাকে মূল্যায়ন করা যেতে পারে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।